আপনি কিন্তু স্যার একটা স্টেটমেন্ট আপনার স্ববিরোধী হচ্ছে। উইথ ইউ কেন অ্যাপোলজি। বলো। আপনি বলছেন যে 3 মাসে যদি করে ফেলা হয় ইলেকশন করো, আবার হ্যাঁ, এটা কিন্তু বাস্তবে আমি যখন বললাম আমাদের 20 বছর, পদ্ধতি 20 বছর বিদ্যা লাগবে। সংস্কার করে বিচার শেষ করতে না, হবে। উনি বলতেছি তো সংস্কার বিচার, যদি 3 মাসে করে নির্বাচন দিতে পারে তাহলে 3 মাসে করুক, সেটাই হ্যাঁ, বলছে। এটা তো রিজনেবল না, এই এটা তো জন্য সম্ভব না রাজনৈতিক একটা। দলের কোঅপারেট করা উচিত সিদ্দিক। হ্যাঁ, এটা সিদ্দিক, আমার স্যার। যেটা ইয়ে হচ্ছে, রাজনৈতিক দল কোঅপারেট করবে যাতে বিচারটা দ্রুত হয়, সংস্কারটা দ্রুত হয়। 2 দিন পর পর আমি বলবো না যে ইলেকশন কবে হবে, ডেট দাও, শিডিউল ঘোষণা করো, রোড ম্যাপ দাও, রাস্তার মাপ দাও, নদীর মাপ দাও, এইগুলো বলার দরকার নাই তো। আমি স্যার, সংস্কারে আমরা কমিটি ফর্ম করব, বলে দিব না যে আমার লোকটারে তুমি চেয়ারম্যান স্যার, বানাও, আমি মেম্বার বানাও। আমার কাছে মনে হচ্ছে আমি যে এই এই জায়গাতে আমি যেটা মনে করছি, আপনার হার্ট অ্যাটাক করছে, হাতও ভাঙছে, পাও ভাঙছে, এই হাত পা গুলাকে পরে আগে হার্ট হার্ট অপারেশন করতে হবে। সুতরাং হার্ট অপারেশনটা হলো আপনার পার্লামেন্টটাকে বসাতে হবে। না, এটা আমি না, মনে এটা করি এইটাই এইটাই তোমার সাথে। হারটা হচ্ছে আমাদের পুরো সিস্টেম, আমার যদি পার্লামেন্ট বসে না বসে, আমাদের শাসন তাহলে আমি ব্যবস্থা কোনো পুরো আর ধ্বংস হয়ে আর গেছে, ওইটাকে ঠিক প্রগ্রেসিভ করো, কোনো ওইটা কাজ হচ্ছে করতে হার্ট। পারবো না। এই স্যার ডক্টর ইউনূস ছাড়া বাকি এনজিও গ্রামরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না স্যার, এই কোনো তিনশো ধরনের সিদ্ধান্ত। এমপি এই 300 এমপি প্রথমে পার্লামেন্টে বসে প্রথম গাড়ির ডিমান্ড দিবে, ট্যাক্স ফ্রি গাড়ির। তারপরে তারা ইয়েতে পূর্বাচলে প্লটের দরখাস্ত দিবে। আমরা তো তাই দেখছি এর অতীতে। স্যার আম ওই দিন জনতা, গ্রামের আম স্যার জনতা ওই দিন পার্লামেন্টে পেলে কি চেঞ্জ, আসে যাবে তাদের? স্যার ওই দিন চেঞ্জ পার্লামেন্ট ভবনকে ভাঙিয়ে ফেলাবে লোকজনই স্যার। না না, এটা না, ওই যে যাতে না ভাঙে সেই জন্য আমরা বলতেছি যে হ্যাঁ, সময় নিয়ে সংস্কার করে তারপরে ইলেকশনটা হোক, এবং বিষয়টা যদি হচ্ছে যে নির্দলীয় ভাবে আমরা, ইলেকশনটা হয়। সাগর ভাই, আমি যেটা বলতেছি যে স্যারের 3টা পয়েন্ট। একটা হলো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে উনি বলছেন আমি যদি ভালো কিছু হয়ে থাকবো, না হলে আমি লন্ডন চলে যাব। বেসিক্যালি আমি একমাত্র অফিসার, 300 অফিসার আছে আর্মি নেভি এয়ারফোর্সের ওভারসিজ 300 অফিসার লন্ডনে আছে, ইউকে তে আছে 60 জন অফিসার। একমাত্র অফিসার যে এসে গুম হয়েছি, আয়নাগরে গেছি, জেল খাটছি, নির্যাতিত হয়েছি, এবং আমি পরে পরে চলে আসি। এবং বিপ্লবে, এই জুলাই বিপ্লবে আপনি সাক্ষী, এই পিপলস ফেস দি পিপলের মাধ্যমে আমি প্রতিদিন ছাত্র জনতা যখন যখন সেনাবাহিনীকেও বিদেশে উজ্জীবিত। কাউকে পাইনি, কাউকে কথা বলার মতো পাইনি, দায়িত্বশীল অনেক রাজনৈতিক নেতা, আমি জি, জানি, আমি যখন ফোন দিয়েছি বলতেছে অসুস্থ, এমন অসুস্থ উঠতে পারতেছি না, এমন কথা কারেক্ট, বলতেছিল যে ভাই কারেক্ট। বিশ্বাস করেন হসপিটালে শুয়ে আছি। পরে 5 তারিখ যখন উইন হলো, মানে যে জি, জনতা যখন বিজয়ী হলো, হ্যাঁ, সবার আগে চলে গেছে ওই আনন্দ ফুর্তি ইয়া, করার জন্য রাস্তায়, কারেক্ট, অথচ কারেক্ট, কথা বলবার জন্য পাইনি। তখন মেজর কারেক্ট। সিদ্দিক সহকারে কয়েকজন মানুষকে পেয়েছিলাম কথা বলবার জন্য। থ্যাংক রিয়ালিটি। ইউ সো মাচ, ধন্যবাদ। সো এটা হলো আমার 1 নম্বর উত্তর স্যারকে, যে আমি দেশকে ভালোবাসি, আপাদমস্তক ভালোবাসি। আমি এই দেশে ফিরে আসছি, আমার পরিবার লন্ডনে আছে, আমি লন্ডনে বেড়াতে যাব সেকেন্ড হোম হিসাবে, বাট আমি থাকবো বাংলাদেশি। সেকেন্ড পয়েন্ট, আপনি বলেছেন যে আওয়ামী লীগের সাথে বিএনপি এক এক হয়ে গেছে বা হচ্ছে। আমার স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে স্ট্যান্ডিং কমিটি বা আমার চেয়ারপারসন কিংবা আমার চেয়ারম্যান কি সিদ্ধান্ত নিবে সেটি আমি মাথা পেতে দিব, কিন্তু আমার নেতাকর্মী যারা আছে, কোটি কোটি এই বিদগ্ধ নেতাকর্মী যারা সাফার করছে, তারা আওয়ামী লীগের সাথে একাত্মতা কখনোই হতে পারবে না। এটি এই তেলে আর জলে কখনো মিলবে না। 3 নম্বর হলো যে আপনি বলেছেন যে ক্লিয়ার করতে হবে সবকিছু। আমার প্রশ্ন হলো, এই যে একটা দল হইলো, কালকে একটা দল হয়েছে 2 দিন হবে, এদেরও তো, তারাও সামনে আসতে চেষ্টা করবে, এই বাচ্চা লোকরা দেশ চালানোর চেষ্টা করবে, অলরেডি করতেছে স্যার। সুতরাং আমার প্রশ্ন আপনার কাছে, স্পষ্ট করে বলেন তো, এই সংস্কারটা কতদিনে করে আপনি কবে ইলেকশনটা চান, এটা আপনার কাছে প্রশ্ন। আমি শেষ করব, প্রশ্ন রাখছি আপনার কাছে স্যার। আপনি আমার শ্রদ্ধেয়, আপনি আমার সিনিয়র স্যার, আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। আপনি সত্য কথা বলেন, এবং একজন স্পষ্টবাদী হিসাবে ব্রিগেডিয়ার কার্নেজ নিয়ে আপনি বিপ্লবী একজন ব্রিগেডিয়ার। অসংখ্য ব্রিগেডিয়ার আছে, 300 ব্রিগেডিয়ার আছে বাংলাদেশ আর্মিতে, একমাত্র ব্রিগেডিয়ার হাসান নাসির যিনি স্পষ্ট ভাষায় মনুমেন্টাল হাইট নিয়ে আপনি আপনি আপনাকে এক্সপ্রেস করে গেছেন স্যার, আজকে আপনাকে আমি স্যালিউট জানাই। বাট আপনার এই সর্বশেষ কথাগুলোর মধ্যে আমি বিএনপির রাজনীতিকে এর চেয়ে বড় বিদগ্ধ দল এই এশিয়া মহাদেশে আছে কিনা, এই 18টি বছর এই বিদগ্ধ দলটির লক্ষ লক্ষ মানুষ, তারা প্রাণ দিয়েছে, জান দিয়েছে, মান দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এবং এই বিপ্লবেও পর্যন্ত 60% বিএনপি নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। সুতরাং আমাদের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, পলিটিক্যাল সিদ্ধান্ত কিভাবে কি আসতেছে সেটা আমি কম বুঝি, বাট আমার বক্তব্য হলো যে যে রক্ত ঢেলে দিয়ে তাজা রক্তে ভেজা বাংলাদেশে
বিএনপি নির্বাচন চাচ্ছে, গণতন্ত্র চাচ্ছে, এতে অন্যদের পেটে ব্যথা কেন? বিএনপি তো তাই চাবে, এটি তো গণতন্ত্রকামী দল, গণতন্ত্র প্রতিষ্ঠার দল, গণতন্ত্রকে পরিস্ফুট করেছে জিয়াউর রহমানের দল, জিয়ার আদর্শ। সুতরাং এই দলটি তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টের মাধ্যমেই সামনে যেতে চাবে। এইখানে তাদের বক্তব্য হলো যে যৌক্তিক সময়ে এই রিজনেবল টাইমটা আমার কাছে, এখন আপনার কাছে আমার জানতে চাচ্ছি স্যার, যে আপনি কাইন্ডলি আমাকে বলবেন যে এই টাইমটা কত, একটা একটা রাফ টাইম স্যার। না না, আমি 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 এই কথাটা আবার রিপিট হয়ে যাবে তো। আমি না, বলছি উনি যে যে বলেছেন টাইমের চেয়ে বলেছে, সংস্কারগুলা, আমি যদি ব্রিগেডিয়ার জেনারেল হ্যাঁ, আসিফের কথা যদি আমি বুঝে থাকি, 3 মাস। তিনি বলেছেন যৌক্তিকতার কোনো সংজ্ঞা নাই। দ্বিতীয়ত তিনি বলেছেন যে অবশ্যই যে কয়েকটা বিষয়ে সংস্কার করতে হবে, সেটি হলো যে জুলাই আগস্টের যেটা আমি বলেছিলাম সর্বপ্রথম, সেখানে মূল বিষয়গুলোর সংস্কার অবশ্যই করতে হবে, সেটা করেই এরপর তিনি বলছেন যে নির্বাচনটা দিতে হবে। কিন্তু 4 মাসে হলে 4 মাস পরে ইলেকশন হোক, কোনো 4 মাস অসুবিধা পরে নেই। উনি উনি সংস্কারটাকে সবচেয়ে বেশি উনি বিশেষ করে গুরুত্ব দিয়েছেন বিচারটাকে। কিন্তু খুব অবাক করা বিষয় হলো, কোন দল থেকে জুলাই আগস্টের বিচার করা হোক এ নিয়ে জোর দাবি করে কিন্তু এখন পর্যন্ত কেউ কথা বলেনি। আমার কষ্ট এখানে। না, এইখানে কিন্তু এইখানে একটা আমার উত্তর আছে, যে বাস্তবতা হলো বিচারের গল্প করলে এটা তো 20 বছরও লাগে স্যার। বিচারিক প্রক্রিয়াটা এরকম, এই পেটিকোটকে তো ইচ্ছা মতো ইউজ করছে, কোর্টটাকে তো দূষিত করে চলে গেছে। এই কোর্ট যদি 20 বছর লাগায় তখন আপনি কি করবেন? হোয়াট ইউল ডু? আপনি কি করবেন তখন? সুতরাং একটা রিজনেবল তাহলে ইয়ে কোর্টকে হলো যা, তাহলে কোর্টকে সংস্কারের দাবি তুলুন। এটাই তো। মানে এই যে এই যে এই সংস্কার, 20 বছর এই যাতে না লাগে। আর হ্যাঁ, আমি বলি সেটা নিয়ে সাগর কথা ভাই, বলুন। সিদ্দিক, তোমার সাথে যদি শেষ হয়ে থাকে বলবো। আমার জি প্রশ্ন স্যার। হচ্ছে, সংস্কারের মধ্যে এটাও একটা অংশ হুম। যে আমরা দেখলাম আমাদের অনেক পরে সিরিয়া ফল হলো, কিন্তু ওখানে জি কিন্তু স্যার। তার সঙ্গীদের কিন্তু ডিসপোজড হয়ে গেছে, সংবিধান বাতিল হয়ে গেছে। ওরা কিন্তু সময় কারেক্ট। নেয় নাই, আমরা কিন্তু সময় নিচ্ছি, এখনো গবেষণা করছি সেকেন্ড জি রিপাবলিক, স্যার। থার্ড রিপাবলিক কোনটা কি হবে না হবে। এই বিষয়গুলো আমরা যে ফেল করছি এবং আস্তে আস্তে আবার পিছনের দিকে যাচ্ছি, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, তোমার থাকতে পারে। আমার ধারণা যে আমরা পিছন দিকে যাচ্ছি, এবং আমাদের মধ্যে সত্যিকার অর্থে জনগণ যারা জীবন দিয়েছে, কয়জন নেতা জীবন দিয়েছে সেটা বের করো। বলো যে আমার দলের অমুক নেতা মারা গেছে। সব রিক্সাওয়ালা, আম জনতা। স্যার, এই ভিয়েতনাম ওয়ারে আমি আপনিও কোন স্টাডি দল করছেন। বলছি না, আমার কথাটা বলতেছি যে কর্মীরা জীবন দিছে, জি তারা স্যার। পরিবর্তনটা চায়, তারা সুফলটা ভোগ তারা করতে চায়। নেতারা কিন্তু অতটা সাফার করে নাই। নেতারা হুম। কোনো না কোনো ভাবে বেনিফিটের আছে, হয় যারা চিকিৎসা ভাতা পাইছে, সিঙ্গাপুরের ট্রিটমেন্টের টাকা পাইছে, নাহলে এখানে ভালো থাকছে। আর জেলে গেলেও তারা ভিআইপি মর্যাদায় থাকছে। কিন্তু কর্মী গেছে যখন, তার গরু ছাগল জমি জাতি ঘর বাড়ি সব বিক্রি করতেছে। হুম। কোন নেতার ঘর বাড়ি বিক্রি করে জেলের থেকে মুক্তি হইতে হয় নাই, এটা বুঝতে হবে। আমি কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করছি না, আমি সার্বিক রাজনৈতিক কালচারটাকে বলছি, জি বোঝাচ্ছি। স্যার। আমাদের জি যদি স্যার। কালচারটা চেঞ্জ না করি, তাহলে আমরা আবার সেই একই এই জীবন, এর আগের কোন সরকার পড়ে গেলে তো আর এত লোক জীবন দেয় নাই, এবার যে দিল এত লোক পঙ্গু হলো, এদের কোনো ব্যবস্থা এখনো হয় না। এরা এখনো, তারা কি, এদের কিভাবে ভরণ পোষণ হবে, এদের কোনো ডিসিশন এখনো হয় নাই, কোনো লিস্ট এখনো হয় নাই। তাহলে আমরা কিভাবে আবার ইলেকশন চাচ্ছি? ইলেকশন হইলে কি মুক্তিযোদ্ধার 30 লক্ষ বলে বলে মুখে ফেনা তুলে ফেলছি? আমরা এখনো তা কোনো আপনি লিস্ট করার আপনি চেষ্টা করছি? আপনি আপনি কিন্তু স্যার একটা স্টেটমেন্ট আপনার স্ববিরোধী হচ্ছে, উইথ ইউ কেন অ্যাপোলজি। বলো। আপনি বলছেন যে 3 মাসে যদি করে ফেলা হয় ইলেকশন করো, আবার হ্যাঁ, এটা কিন্তু বাস্তবে আমি যখন বললাম আমাদের 20 বছর, পদ্ধতি 20 বছর ভিত্তিকভাবে লাগবে। সংস্কার করে বিচার শেষ করতে না, হবে। উনি বলতেছে তো সংস্কার বিচার, যদি 3 মাসে করে নির্বাচন দিতে পারে তাহলে 3 মাসে করুক, সেটাই হ্যাঁ, বলছে। এটা তো রিজনেবল না, এই এটা জন্য তো সম্ভব না রাজনৈতিক একটা। দলের কোঅপারেট করা উচিত, সিদ্দিক। হ্যাঁ। সিদ্দিক, আমার স্যার, যেটা ইয়ে হচ্ছে, রাজনৈতিক দল কোঅপারেট করবে যাতে বিচারটা দ্রুত হয়, সংস্কারটা দ্রুত হয়। 2 দিন পর পর আমি বলবো না যে ইলেকশন কবে হবে ডেট দাও, শিডিউল ঘোষণা করো, রোড ম্যাপ দাও, রাস্তার মাপ দাও, নদীর মাপ দাও, এইগুলো বলার দরকার নাই তো। আমি স্যার, সংস্কারে আমরা কমিটি ফর্ম করব, বলে দিব না যে আমার লোকটারে তুমি চেয়ারম্যান স্যার, বানাও, মেম্বার বানাও। আমার কাছে মনে হচ্ছে, আমি যে এই এই জায়গাতে আমি যেটা মনে করছি, আপনার হার্ট অ্যাটাক করছে, হাতও ভাঙছে, পাও ভাঙছে, এই হাত পা গুলাকে পরে আগে হার্ট হার্ট অপারেশন করতে হবে। সুতরাং হার্ট অপারেশনটা হলো আপনার পার্লামেন্টটাকে বসাতে হবে। না, এটা আমি না, মনে এটা করি এটা এইটাই তোমার সাথে। হারটা হচ্ছে আমাদের পুরো সিস্টেম।
আমার যদি পার্লামেন্ট বসে না বসে, আমাদের শাসন তাহলে আমি ব্যবস্থা কোনো পুরো আর ধ্বংস হয়ে আর গেছে, ওইটাকে ঠিক প্রগ্রেসিভ করো, কোনো ওইটা কাজ হচ্ছে করতে হার্ড। পারবো না। এই স্যার ডক্টর ইউনূস ছাড়া বাকি এনজিও গ্রামরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না স্যার, এই কোনো 300 ধরনের সিদ্ধান্ত। এমপি, এই 300 এমপি প্রথমে পার্লামেন্টে বসে প্রথম গাড়ির ডিমান্ড দিবে, ট্যাক্স ফ্রি গাড়ির। তারপরে তারা ইয়েতে পূর্বাঞ্চলে প্লটের দরখাস্ত দিবে। আমরা তো তাই দেখছি এর অতীতে। স্যার ওই দিন আম ওই দিন জনতা, গ্রামের আম স্যার জনতা কত প্যালেটে প্যালেট কি চেঞ্জ, আসে যাবে তো। স্যার ওই দিন চেঞ্জ পার্লামেন্ট ভবনকে ভাঙিয়ে ফেলাবে লোকজনই স্যার। না না, এটা না, ওই যে যাতে না ভাঙে সেই জন্য আমরা বলতেছি যে হ্যাঁ, সময় নিয়ে সংস্কার করে তারপরে ইলেকশনটা হোক। এবং বিষয়টা যদি হচ্ছে যে নির্দলীয় ভাবে আমরা ইলেকশনটা হয়, সাগর ভাই, আমি যেটা বলতেছি যে স্থানীয় সরকার ইলেকশন যদি আমরা টাকার চমৎকার খেলা ডিবেট বন্ধ হচ্ছে, করে এটা খুবই নির্দলীয় ইম্পর্টেন্ট করতে ডিবেট। পারি। আমরা দুই সেনা কর্মকর্তার এই ডিবেটের মধ্য দিয়ে আমরা একটা চমৎকার একটা আইডিয়া পেতে চাই। জি বলুন, আপনার ভালোই লাগছে, অনেক আমি মানুষ বলতেছি দেখছে। যে এটা প্রথম নির্দলীয় স্থানীয় সরকার হলে লোকাল লেভেলে একটা লিডারশিপ ডেভেলপ করবে, কিন্তু আগের সিস্টেমে না, তাহলে কিন্তু একই হবে। সিট কেনা বেচা হবে, ঢাকার থেকে না লোক নিয়োগ করে দিবে, কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে, তারপরে টাকা দিয়ে সিট কেনা বেচা হবে, তারপরে ভোটের দিন সব বসে বসে সিল মারবে। তা আবার একই জিনিস যদি করি, তাহলে এই জীবনগুলোর, এই জীবনের মূল্যে আমরা কি পেলাম? একটা একই চমৎকার সিস্টেম। পয়েন্ট তুলেছেন মেজর সাইদ সিদ্দিক। আবারও যদি মানে সেই দলীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হয়, তার প্রভাব তো খাটাবে। আবারও যখন একইভাবে এমপি ইলেকশন আগে হবে তখন ওই সেই এমপি ঠিক করে দিবে কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে। এটা থেকে বাঁচাবেন কিভাবে মেজর সিদ্দিক? না, আমি অনেস্টলি স্পিকিং আমার যে আহ, চিন্তা চেতনা কিছুটা বলতে পারেন, আমার বয়স কিন্তু 61, আই এম কোয়াইট ওল্ড, আই এম নট এ ইয়াং ম্যান। সো আমি কিন্তু ওই যে ট্রেডিশনাল বিষয়টাকে আমি প্রাধান্য দিয়ে আমি পার্লামেন্টটাকে বসিয়ে তারপর সামনে যেতে চাই। বাট আপনাদের যে রূঢ় বাস্তব যে কথাগুলো, এগুলোকেও আমি শ্রদ্ধা করি। যে দল যখন বসবে, এমপি বলবে আমার ওকে চেয়ারম্যান বানাইতে হবে, ওকে করবে, এই বাস্তবতাটা আছে। এখন এই বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় একটা ডিবেট হওয়া উচিত। এই যে সেই ডক্টর ডিবেটটাই তো করছি ইউনূসের, এখন, সেই হ্যাঁ, ডিবেটটাই করছি না এখন। আপনি না বলুন, আমরা ডিবেট আপনি বলুন। করছি, আমরা হ্যাঁ, ডিবেট করছি, বাট এটি নিয়ে আপনি আপনার আমি, সপক্ষে যুক্তিটা বলুন। সেই জায়গা থেকে হ্যাঁ কি আমরা আমার, বুঝতে পেরেছি? হ্যাঁ এইখানে আমি এই যে এই স্থানটা যে আমাদের যে দুর্বলতা, যে আমরা বলবো যে ওকে আমার দলের ছেলেটাকে চেয়ারম্যান বানানো হোক, এই দুর্বলতাটা আমাদেরকে আবার পুরোনো দিনে নিয়ে যাবে। ওই পয়েন্টে আমি একমত। বাট আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশ অস্থির বাংলাদেশে, যেখানে মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়, ভাতের অধিকার ফিরে পেতে চায়, এখানে ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি পার্লামেন্ট ইজ ভেরি এসেন্সিয়াল। পার্লামেন্ট কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নিবে, শুধু লোকাল গভর্নমেন্টের সিদ্ধান্ত না, অনেক সিদ্ধান্ত নিবে এখানে। ইভেন পার্লামেন্ট কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, পার্লামেন্ট কি আরো বেশি স্বচ্ছ হবে কিনা, আর্টিকেল 70 কি এটাকে আরো নিউট্রালাইজ করা হবে কিনা, আমাদের যে আর্টিকেল 7 যেটা যে হার্ট অফ দি কনস্টিটিউশন, সেটাকে আবার জাগিয়ে তোলা হবে কিনা, প্লেবিসাইড কিংবা রেফারেন্ডাম আনা হবে কিনা, অর্থাৎ একটা রোবাস্ট কনস্টিটিউশন তৈরি করা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু পার্লামেন্টই সিদ্ধান্ত নিবে, এই স্থানীয় সরকার সিদ্ধান্ত নিবে না। যদি পার্লামেন্ট কনস্টিটিউশনে বলতে পারে এটা লোকাল গভর্নমেন্টটা হবে নির্দলীয়, তখন কিন্তু এখানে 90% ওই যে দলীয় প্রভাব চলে যাবে। কারণ একটা মেম্বার অফ পার্লামেন্ট, না একটা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে যদি খুবই কর্মঠ হয়, এফিসিয়েন্ট হয়, সে একজন হেড টিচার হয়, হি ক্যান উইন এনি টাইম। এবং স্বচ্ছতা জবাবদিহিতার মূলে যে গার্ড, অন গার্ড, ভ্যান গার্ড যে থাকবে, আর্মি যদি থাকে, কোনো এমপির ক্ষমতা নাই ওইখানে যে এই টানা হেস্তা করা। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে একটা কনস্টিটিউশন, একটা রোবাস্ট কনস্টিটিউশন তৈরির জন্য পার্লামেন্টের প্রয়োজন। এবং সেই পার্লামেন্ট বসলে তখন স্থানীয় সরকারকে ওই ফেসিবাদীরা যেমন করে গেছিল, যে দলীয় যে প্রতীক দিবে, এটা থেকে যদি বের করে দেওয়া যায়, তখন আমার মনে হয় আগের জোয়ার আসবে, আগের ঢেউ আসবে, আগের স্বচ্ছ ব্যক্তিটাই চেয়ারম্যান হবে, স্থানীয় চেয়ারম্যান হবে। এবং ওই যে হাজার হাজার স্থানীয় চেয়ারম্যান, সেখানে কাটাকাটি মারামারি, যে আমলিগ কুত্তালিগরা কাটাকাটি মারামারি করে নিজেরা মরছে, এটা থেকেও জাতি বের হয়ে আসবে। আমার দরকার একটা পার্লামেন্ট, একটা কনস্টিটিউশন, একটা রোবাস্ট কনস্টিটিউশন, একটা সলিড সাস্টেনেবল কনস্টিটিউশন। এই জন্য আমি বলছি। ধন্যবাদ। একদম শেষ যে এই দল বিষয়ের কথা জিতবে শুনে ঠাকুর ভাই, এটা যে শেষটা। দল জিতবে, 2/3 মেজরিটি যে পাবে, সে কি চাইবে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নির্দলীয় হোক? হুম। সে তো স্টেট ওয়ে যে তার লোক সেট করে দিবে। হুম। তাহলে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ আর বলবেন না। হুম। এই জিনিসটা বুঝতে হবে, আর কিছু না। আমরা কিন্তু আমাদের চরিত্র, মানে জাতীয় চরিত্র থেকে আমরা এই আমাদের এই সন্দেহটা বা এই চিন্তাটা, দুশ্চিন্তাটা
হুম। যে যখনই পার্লামেন্ট ইলেকশন হয়ে যাবে তখন এমপিরা তার এলাকার কন্ট্রোল নিয়ে নিবে। ওই মসজিদ মাদ্রাসা মন্দির থেকে শুরু করে স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় কোনোটাই বাদ দিবে না, সবকিছুতে তার নিজের লোক বসাই দিবে এবং প্রত্যেকটা বেচা কেনা হবে। কিন্তু আগে যদি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি অ্যাবসলিউটলি নির্দলীয় করতে পারি তখন কিন্তু যে এলাকার সব থেকে পপুলার সেই লোকটা নিয়ে হবে। আমি কিন্তু বলতেছি না যে প্রেজেন্ট সেট আপে ইলেকশনটা হোক লোকাল গভর্নমেন্ট, আমাকে প্রথম ওইটাকে যদি দরকার হয় 2 মাস ব্যাপী ইলেকশন হবে, কিন্তু যেখানে ইলেকশন হবে অ্যাবসলিউটলি ফেয়ার অ্যান্ড নিউট্রাল, কোন রাজনৈতিক কোনো কালার সেখানে থাকবে না। এলাকার যে সব থেকে যোগ্য সেই লোকটা যেন নির্বাচিত হয়। ও যদি হইতে পারে তাহলে আমরা অটোমেটিক এমপি ইলেকশনেও কিন্তু সে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে যে একটা ভালো লোক নির্বাচিত হয়েছে লোকালি ইউনিয়ন কাউন্সিল উপজেলাতে, এখন সে ভালো একটা এমপি, তখন ওই জেলা বা ওই কনস্টিটিউয়েন্সি পাবে বলে আমি বিশ্বাস করি। এবং ওইটা যদি না হয় কিন্তু আবার আমরা সেই একই জিনিস আবার, এবার 1500 জন মারা গেছে, এরপর সে কিন্তু 15,000 জনকে জীবন দিতে হবে, পরিবর্তন আনতে না, হবে। সেই দিন আর আসবেও না, মারা যাওয়ার জন্য মানুষ আর পাবে না। আসবে না, আসবে না, আসবে না, আরেকবার জি, সুযোগ দিবে না। যেহেতু সব সেট আপটা সেম রয়ে গেছে, আমি সিদ্দিকের অনেক বিশ্বাস আর্মির উপরে, এই আর্মির তো 3টা ইলেকশন ফ্যাসিবাদের সাথে সেম সেট আপ তো রয়ে গেছে, এখন আমরা কি আশা করতে পারি? শেষ শেষ নির্বাচনে তো আমি আর্মি বলে ছিল দিলাম, না। আমি না না সৈনিকরা কিন্তু অ্যাবসলিউটলি নিউট্রাল, তাদেরকে যা বলবো তাই করবে। আমি হুম। ডিপ্লয় করে বলবো ক্যাম্পের থেকে বাইরে হবে না, ইলেকশন হবে। আর্মি তো হাজার ভালো হইলে তো কিছু করার নাই, হেল্পলেস, শুধু উপর থেকে আদেশ যাবে, ক্যাম্প থেকে বাইরে হবে না, ব্যাস। দিনের ভোট রাত্রে হয়ে যাবে। এই জিনিসটা যেন আর রিপিট না হয় প্লিজ, আমার কাছে সব সব দলের প্রতি অনুরোধ। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা সংস্কার সংস্কার বলতেছি, রাজনৈতিক দলের মধ্যেও তো সংস্কার প্রয়োজন। আমি চাই যে অ্যাক্টিং চেয়ারপারসন বেগম জিয়া দুইজনই দেশে দ্রুত ফেরত আসে, দায়িত্ব নিক দলের। দলের ব্যাপক সংস্কার প্রয়োজন আছে সব রাজনৈতিক দলের। রাইট। বিএনপি যদি রাস্তা দেখায় বাকিরাও কিন্তু শিখে যাবে, বাকিরা তখন আর কোনো পথ পাবে না, তাদেরকেও চেঞ্জ আনতে হবে। কিন্তু রাস্তাটা দেখাইতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বেশি জনপ্রিয় দল বিএনপি, সেই বিএনপি কিন্তু তার নেতাকে এখনো দেশে আনতে পারে নাই। এর থেকে লজ্জার কিছু তার হইতে পারে না। আমি সিদ্দিককে এই লজ্জাটা দিতে চাচ্ছিলাম না। এখনো তার মামলাটা যদি মিথ্যা হয় তুমি কেন ইয়ে করতে পারলা না মামলাটা? অ্যাটর্নি জেনারেল তোমার দলের লোক, সে এখনো কেন মামলা ছুটায় তাকে দেশে আনতে পারলো? এবং উনি দেশে আসলেই না দল জেগে উঠবে, জনগণ জেগে উঠবে, তার কর্মীরা নেতারা গ্রাম মহল্লা পর্যায়ের নেতারা উজ্জীবিত হবে। আমরা কেন, কারা চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফেরত আসুক? তাকে বিভিন্ন রকম ওসিলাই তাকে দেশের বাইরে রাখছে, 7-8 মাস হয়ে গেছে, আর আমরা ইলেকশন চাচ্ছি। তাকে শুধু একটা ভোট দিয়ে একটা সিট দিয়ে আমরা দেশে আনতে চাই? তাকে তো দলের নেতা হিসেবে দায়িত্ব বুঝে নিতে হবে। তাকে এই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমি কিন্তু স্পষ্ট কথা বলছি, সিদ্দিকের কথাটা শুনতে ভালো নাও লাগতে পারে। স্যার এটার উপর আমি He has বলবো, to আপনি take আপনি control of শেষ the scene. করেন। পুরা এটার উপর আমার দলকে, বলার আছে। বিএনপির দলের দায়িত্ব তারেক রহমানকে বুঝে নিতে হবে। সেই দলটা যদি বুঝে না নেন, উনি যদি প্রয়োজনীয় চেঞ্জ না করতে এবং পারেন, তিনি অনেক you will কিছু just be a চাচ্ছেন, যেটা puppet in the জনগণের মনের কথা party. বলছেন, অনেক সংস্কার তিনিও চাচ্ছেন, কিন্তু তার তাহলে কথা তো কেউ শুনছে না, এরকম না, চিত্র তাকে ওই আমরা জন্য দেখি। দেশে আসতে দিচ্ছে না তো, তাকে হুম, দেশে আসতে দেওয়া হচ্ছে না। হুম। এটা বুঝতে হবে আমাকে যে একটা দলের নেতা কেন দেশের বাইরে থাকে এই স্যার মুহূর্তে। এই পয়েন্টে আমি বলতে পারি স্যার একটু, আপনি যদি অ্যালাউ করেন। বলো প্লিজ। স্যার আপনি যে পয়েন্টটা বলছেন এখানে আমার কিছু আহ, বাস্তব ভিত্তিক কিছু পয়েন্ট আছে। ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গেলেন, ওনার চিকিৎসা হচ্ছে, তিনি এখন নিজে হেঁটে ডাইনিং টেবিলে বসতে পারেন, খাইতে পারেন। এটি হর্সেস মাউথ থেকে আমার শোনা। এখন প্রশ্ন হলো যে উনি এই 18 বছর যে কষ্ট পাইলেন, ম্যাডাম খালেদা জিয়া 10 বছর জেল খাটলেন, দলীয় অনেকগুলো পার্সপেক্টিভে এই বিষয়গুলোতে উনি কিন্তু ওনার মতো চেষ্টা করেছেন, লন্ডনে বসে, স্কাইপিতে বা এই যে অনলাইনে এখনো চেষ্টা করে যাচ্ছেন। একটা বর্ধিত সভাও তিনি করেছেন। বর্ধিত সভাকেও ইন্টারনালি কিছু বিভিন্ন ধরনের মিসকনসেপশন, ভুল বুঝাবুঝি অনেক কিছু হয়েছে। বাট উনি যে আসবেন না বা উনাকে আনতে ব্যর্থ হয়েছে বা এই বিষয়গুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো যে তিনি প্রথমে একজন নেতা, প্রথমে তিনি একজন সন্তান, তারপরে তিনি নেতা। সো সন্তান হিসেবে তিনি তার মার চিকিৎসা করতে পেরেছেন, যেখানে ফ্লাই করাই ছিল
মানে ম্যাডামের ফ্লাই করে যাওয়াই ছিল সন্দেহ যে উনি যেতে পারবেন কিনা, সাস্টেন করতে পারবেন। এমন একটি পরিস্থিতি উনি কিন্তু খুবই প্রশান্তিতে ভুগছেন, অস্থির জীবনে উনি প্রশান্তি পাচ্ছেন, মাকে একটু সময় দিতে পারছেন। পাশাপাশি দলের বর্ধিত সভাটা হয়েছে, আপনারা দেখতে পাবেন হঠাৎ করে শুনবেন উনি ফ্লাই ইন করতেছে, উনি আসবেন। ওনাকে আমরা রিকোয়েস্ট করব না, শুধু উনি নিজের তাগিদেই তার দলটাকে গোছানোর জন্য ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজে আসবেন, অচিরেই আসবেন স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। তাকে এসে সময় দিতে হবে ঠাকুর ভাই, জি, তিনি তাকে ছাড়া দেশে এসে দল গোছানোর সময় দিতে হবে। সেই রাইট জন্য রাইট আমি মনে করি ইলেকশন দেরিতে হইতে হবে, যে রাইট, বিএনপি তিনি যদি আসার পরে সত্যিকার ইলেকশনের অর্থে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। দায়িত্ব নিতে হয়, দায়িত্ব প্রকৃত অর্থে যদি দল নেতার অধীনে যদি বিএনপি কে চালাইতে হয়, তাহলে দলের নেতাকে দেশে এসে দলকে বুঝে নিতে হবে, তাহলেই জি, প্রপার আমরা ফিউচার ভালো কিছু আশা করতে পারি। প্রিয় দর্শক, অনেকক্ষণ শুনলেন আজকের অনুষ্ঠানটি, দুজনের কথা থেকে সবকিছুকে আমরা তুলে আনতে চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। কাল রাত বাংলাদেশ সময় 9টা 30 থেকে 10টার ভিতরে আগামী আহ, কাল যে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এবং মেজর সাইদ সিদ্দিক, আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ সময় আপনি আমাদের সাথে ছিলেন। ভালো ধন্যবাদ। থাকুন, সুস্থ থাকুন। খুব সহজে আপনাদেরকে আবারও পাবো অন্য কোনো বিষয় নিয়ে, সে আশা ব্যক্ত করে শেষ থ্যাংক করছি। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।